আব্বা, ওরে কিন্তু চুপ থাকলে কন, ওই বেশি কথা কয়। বাজান, সব সময় মাথা গরম করলে কি চলে? মেয়েটা বিয়ের শ্বাসে পার্লারে আসলো, সেখান থেকে আমরা তুলে নিয়ে আসলাম। রাগে তো দুই একটা কথা বলতেই পারে। আপনারা বাপ বেটা মিলে আমায় এভাবে জোর করে তুলে এনেছেন, লজ্জা করে না আপনাদের? মুখ সামলে কথা বলো জিতনি। আপনাদের মতো মানুষের সাথে আর কিভাবে কথা বলবো? আপনাদের মতো জঘন্য মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। প্লিজ আঙ্কেল, আমায় যেতে দিন। আজকে যদি বরপক্ষ এসে ফিরে যায়, আমার আব্বার মান সম্মান শেষ হয়ে যাবে। মান সম্মান তোর আব্বার একলা আছে, আমাগো নাই, তাই না? তোর আব্বার কাছে আমার আব্বা 27 বার বিয়ের প্রস্তাব নিয়ে গেছে। প্রত্যেকবারই তোর আব্বা আমার আব্বাকে অপমান করছে। মানছে আমি গুন্ডা, আমি মারামারি করি, সিগারেট খাই, যা ইচ্ছা তাই করি। কিন্তু আমি তো তোকে মন থেকে ভালোবাসি রে। বুঝ হওয়ার পর তোরে ভালোবাসি। তুই যদি একবার আমার হাতটা ধরতি, আমি ভালো হয়ে যাইতাম রে। তা না কইরা তুই আর তোর ফ্যামিলি আমাকে শুধু ঘৃণই করে যাস। রাহুল সাহেব বললেন, তুর্য, এখন এসব কথা রাখ। কাজী সাহেবের কাছে ফোন দিয়ে ওই বেটা এখনো আসছে না কেন? দুই চোখ দিয়ে আষাঢ়ের ধারায় জলস্রোত প্রবাহিত হচ্ছে জিতনির। আর কতক্ষণ পর বরপক্ষ আসবে। হয়তো বাবা মা এখন খুঁজতে শুরু করে দিয়েছে। বরপক্ষ এসে যদি কনে না পায়, বাবার মান সম্মান থাকবে না, সমাজে মুখ দেখাতে পারবে না। জিতনির কান্না দেখি রাহুল সাহেব বলল, জিতনি মা, কাইন্দো না। তোমার আব্বারে আমি কালকেও বলছি, মেয়েটার বিয়ে অন্য জায়গায় দিয়েন না। আমার পোলায় অনেক ভালোবাসে আপনার মাইয়ারে। আপনার মাইয়ার অন্য কোথাও বিয়ে হয়ে গেলে আমার পোলাটা বাঁচবো না। কিন্তু তোমার আব্বা আমার কথার দামই দিল না। জিতনি চোখ মুছে এবার বলল, আপনারা আমায় ভালোই ভালোই যেতে দিন, নয়তো কিন্তু আমি পুলিশে দিব আপনাদের। রাহুল সাহেব বলল, জিতনি, তুমি ভুলে যাচ্ছ আমি এলাকার চেয়ারম্যান। পুলিশ আমি কি করবে বলো? আমরা যে তোমায় তুলে এনেছি এর কোনো প্রমাণও নেই। হ্যাঁ, এটাই আমার দুর্ভাগ্য যে আপনার মতো মানুষ চেয়ারম্যান। তুর্য চেঁচিয়ে বলল, যেদিনই মুখ সামলে কথা বল কিন্তু। রাহুল সাহেব বলল। তুর্য, ওকে বলতে দে। কিছুক্ষণ পর রাহুল সাহেব আবার বলল, তুর্য, কাজী সাহেব এখনো আসছে না কেন? এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আর 5 মিনিট পর আসবো। তুর্য জিতনির দিকে তাকিয়ে বলল, তোর আব্বার সাথে চ্যালেঞ্জ করছিলাম না তোকে বিয়ে করবই, এবার তো দেখলি আমরা কি পারি। অমানুষরা সবই পারে। বেশি চটাং চটাং কথা বলতে শিখছস না? জিতনি রাহুল সাহেবের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, অনেক হয়েছে, এবার আমায় যেতে দিন। আপনাদের কি সম্মান বিবেক বিবেচনা নেই? একটা মেয়ের বিয়ে ভেঙে দিচ্ছেন এইভাবে। বিয়ে ভেঙে দিলাম কই? তোমায় আমার ছেলের সাথে বিয়ে দিতেই তো এখানে আনলাম। আর তোমার বাবা যে ছেলের সাথে তোমার বিয়ের আয়োজন করেছে, তার থেকে আমাদের টাকা পয়সা আভিজাত কোনো দিক থেকে কমে, বরঞ্চ বেশি। শুধু টাকা পয়সা থাকলেই হয় না আঙ্কেল। তুর্য বলল। তোর কি থাকা লাগে? চুপ করে বসে আছে জিতনি, কি করবে বুঝতে পারছে না। কাজী সাহেব মাত্র আসলেন। রাহুল সাহেব উঠে হ্যান্ডশেক করে বললেন, আসতে তো লেট করলেন যে? একটু কাজ ছিল চেয়ারম্যান সাহেব। আচ্ছা, তাড়াতাড়ি বিয়ে কাজ শেষ করুন। জিতনি এবার চেয়ার থেকে উঠে দাঁড়ালো, বলল, আপনি বিয়ে পড়াবেন না, ওনারা আমায় জোর করে ধরে এনেছে। তুর্য বলল, আপনি ওর কথা শোনেন না তো, তাড়াতাড়ি বিয়ে পড়ান। চেয়ারম্যানের কথা অগ্রাহ্য করার ক্ষমতা কাজী সাহেবের নেই। জিতনি চেঁচিয়ে বলল, মরে গেল কবুল বলবো না। রাহুল সাহেব শান্ত কণ্ঠে বলল, যিনি পাগলামি করো না। তুমি যদি উল্টাপাল্টা কিছু বলো, তোমার মা বাবার অবস্থা খারাপ হবে। নিরুপায় হয়ে বসে রইল জিতনি। রাহুল সাহেবকে জিতনি ছোটবেলা থেকেই চিনে, লোকটা সব করতে পারে। বরপক্ষ অনেক আগেই এসে পড়েছে। জিতনিকে পাগলের মতো খুঁজছে সবাই। পার্লার থেকে সেজে বের হওয়ার সময় তুলে নিয়ে যায় জিতনিকে। কোথায় নিয়েছে বা কে নিয়েছে তা কেউ বলতে পারে না। জিতনির বাবার ধারণা তুর্য ছাড়া এই কাজ কে করবে, কিন্তু তুর্যের বাবা তো বলল তুর্য দেশের বাইরে চলে গেছে। কিছুই ভাবতে পারছেন না উনি। মেয়ের বিয়ে সময় এমন ঘটনা, মান সম্মান এবার আর থাকলো না। বরপক্ষকে কি বলবে? নাকি জিদনিকে কেউ কিডন্যাপ করেছে? জিদনির সাথে 17 ভরি গহনা ছিল, নাকি সন্ত্রাসীরা নিয়ে গেছে জিদনিকে? কিছুই ভাবতে পারছে না। কাজী সাহেব রাহুল সাহেবের দিকে তাকিয়ে বিরক্তি সুরে বলল, এই মেয়ে তো কবুল বলছে না। রাহুল সাহেব একটু নড়ে চড়ে বসে বলল, কাজী সাহেব, আপনি তো জানেন আমাদের বংশে একটা ঐতিহ্যবাহী প্রথা আছে। আমাদের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। আমার 14 পুরুষ এভাবেই মেয়ে তুলে এনে জোর করে বিয়ে করেছে। এই যে দেখেন, তুর্যের আম্মু। তুর্যের আম্মুকেও আমি কলেজ থেকে তুলে নিয়ে এসে বিয়ে করি। পূর্বপুরুষের কাছে শোনা সবাই নাকি কবুল বলতে চায়নি। কবুল বলাতে আধা ঘন্টা সময় লেগেছে, কিন্তু এই মেয়ে তো অলরেডি 35 মিনিট পার করে ফেলেছে। কাজী সাহেব গভীর মনোযোগ দিয়ে রাহুল সাহেবের কথা শুনছে। লোকটা কত সাবলীল ভাবে কথাগুলো বলছে। এভাবে কবুল বলানোর জন্য বসে থাকতে থাকতে অসহ্য হয়ে গেছে তুর্য। রাহুল সাহেবকে উদ্দেশ্য করে বলল, আব্বা, ওই এত সহজে কবুল বলবো না, যা করা তাই করতে হবে। রাহুল সাহেব জিদনির দিকে আর চোখে তাকিয়ে তুর্যকে বলল, আর একটু অপেক্ষা কর না বাপ, এত তাড়াহুড়া করলে চলে?
ছোটবেলা থেকেই তো আমরা দেখে আসছি জিম্মি খুব জেদি, একঘেয়ে। আর 5 মিনিটের মধ্যে যদি ও কবুল না বলে, তারপর যা হবার হবে। চমকে জিতনি বলে, কি করবেন কি আপনারা? হ্যাঁ, মেরে ফেলবেন আমায়? আচ্ছা, মারুন মারুন। রাহুল সাহেব বলল, তুমি আমার বাড়ির হবু পুত্রবধূ, তোমায় মারবো এটা কি হয় বলো? যা করার তাই করবো। চারিদিকে লোক পাঠিয়ে জিতনিকে খুঁজছে ওর বাবা মা। বর পক্ষকে অনেক অনুরোধ করে বসিয়ে রেখেছে। পাড়া প্রতিবেশী এক একজন এক এক রকম কথা বলছে। জিতনির মা কাঁদতে কাঁদতে জিতনির বাবার উদ্দেশ্যে বলল, তুমি একবার চেয়ারম্যান বাড়ি খোঁজে দেখো, আমার তো মনে হচ্ছে ওনারা জিতনিকে তুলে নিয়ে গেছে। নিয়ে গেলেও কি ওরা জিতলিকে বাসায় রেখেছে? আর আমার মনে হয় অন্য কেউ। তুর্য তো কয়েকদিন আগে দেশে বাইরে গেল। কান্নায় ভেঙে পড়ছে জিতনির মা। জিতনির বাবা চশমার ফাঁক দিয়ে চোখ মুছে বলল, কেঁদো না তুমি, টেনশন করো না, হার্টের প্রবলেমটা বাড়বে তাহলে। আমার একটাই মেয়ে, আমি কি করব? আমার মেয়েটা পাচ্ছি না। কার এমন শত্রুতা আমাদের সাথে? জিতনির বাবা কিছুক্ষণ চুপ থেকে বলল, এমনও তো হতে পারে তোমার মেয়ের সাথে কারো সম্পর্ক ছিল, তার সাথে পালিয়ে গেছে। কি আবল তাবল বকছো? কে এমন হয় না, হতে পারে না। আমি কাকে দোষারোপ করবো বলো? চারদিকে যত লোক পাঠিয়েছি, কেউই খুঁজে পায়নি জিতলিকে। হতাশ হয়ে বসে রইল জিতনির বাবা। আত্মীয় স্বজনের সামনে মান সম্মান সব শেষ হয়ে গেল। আমি নিজে যাব জিতলিকে খুঁজতে। জিতনির মা বলল, বাসা ভাড়া মেহমান, তার ভেতর তুমি কোথায় যাবা? আচ্ছা, চেয়ারম্যানদের তো দাওয়া দেওয়া হয়েছে, ওরা কি এসছে? চেয়ারম্যানকে তো তুমি কম অপমান করনি। তোমার কি মনে হয় উনি আসবে? আর তুর্য জিতনিকে শুধু ভালোবাসতো, কখনো রাস্তাঘাটে বিরক্ত করেনি। জিতনির বাবা বিরক্ত হয়ে বলল, কি বলতে চাও তুমি? ওরকম একটা লাফাঙ্গার ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দেবো? বরের বাবা এসে জিতনির বাবাকে বলল, আর কতক্ষণ বসে থাকবো? আপনাদের প্রবলেম কি বলুন? এরকম শুরু করেছেন কেন? এতক্ষণ এইভাবে বসে থাকা বেমানান ব্যাপার। বরপক্ষ আসার পর কিছু খেতেও দেয়নি, খালি মুখে এতক্ষণ বসিয়ে রেখেছে। এরকম দুশ্চিন্তার মধ্যে এত সব কারি বা খেয়াল থাকে। জিতনির বাবা বিনয়ের সুরে বলল, আর একটু ওয়েট করুন প্লিজ। আপনাদের প্রবলেম কি বলেন তো? না, তেমন কোনো প্রবলেম নেই, আপনারা আর 10 মিনিট ওয়েট করুন। দেখুন, এভাবে ওয়েট করা বেমানান। আপনাদের প্রবলেম কি বলেন? জিতনির মা শান্ত গলায় বলল, জিতনিকে কারা যেন তুলে নিয়ে গেছে। বরের বাবা থ বনে গেছে কথাটা শুনে। জিতনির বাবা জিতনির মায়ের দিকে চোখ লাল করে তাকাচ্ছে, যে মানে ওনাকে এখন এটা বলছে কেন? এভাবে ওনাদের ওয়েট করানোর কোনো মানে খুঁজে পায় না জিতনির মা। আর সত্যি না বলে উপায় বাকি। বরের বাবা বলল, কি বলেন এসব? এরকম হলে আমার মান সম্মান সব যাবে। লোকে আমায় কি বলবে? এত আয়োজন, এত টাকা খরচ হয়েছে। এক নাগারে কথাগুলো বলে যাচ্ছে বরের বাবা। লোকটা পাগলের মতো আচরণ করছে। জিতনির বাবা বলল, দেখেন, আমার একটাই মেয়ে, ছেলেটা তো ছোট, আমার মেয়েকে পাচ্ছি না আমি। কতটা কষ্ট, দুশ্চিন্তায় আছি আমরা। চারদিকে লোক পাঠিয়েছি, আমরা আপনাদের ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আমরা তো নিরুপায়। আমার মেয়েটাকে কারা তুলে নিয়েছে, কেন নিয়েছে, কিছুই জানি না। মেয়ে তুলে নিয়ে গেছে নাকি মেয়ে কারোর সাথে চলে গেছে? মুখ সামলে কথা বলুন। আমাদের মেয়ে নিখোঁজ, আগে আমার মেয়েটা বাঁচুক, তারপর বিয়ে। আপনারা ওয়েট করতে না পারলে চলে যান, অযথা চেঁচাবেন না। বরপক্ষের সবাই এক জায়গায় জড়ো হয়েছে। এক একজন এক এক রকম কথা বলছে। সব শুনেও না শোনার ভান করছে জিদনির বাবা। বরপক্ষের সবাই রীতিমতো চিল্লাপাল্লা শুরু করেছে। জিদনির বাবাকে বলছে, এটা কোন ধরনের ভদ্রতা? এভাবে আমাদের অপমান করলেন কেন? জিদনির বাবা মাথায় হাত দিয়ে বসে আছে। এদের বলে কিছু লাভ নেই। শেষে অধৈর্য হয়ে বলল, আপনারা চলে যান। আপনাদের পুলিশে দেব, মানহানির মামলা করব। এবার আর চুপ থাকতে পারলো না জিদনির মা। বলল, মূর্খ মানুষের মতো কথা না বলে এখনই আমার বাসা থেকে বের হয়ে যান। আমাদের মেয়ে পাচ্ছি না, আর ওনারা আমাদের পুলিশে দিতে আসছে। যা পারেন করেন। লোকজনের কথা অতিষ্ঠ হয়ে যাচ্ছে জিদনির বাবা মা। কথা না শুনে উপায় নেই, চুপচাপ সবার কথা শুনে যাচ্ছে। বরপক্ষের লোকজন আস্তে আস্তে চলে যাচ্ছে। যাওয়ার আগে বরের বাবা বলল, কাজটা ভালো করলেন না, আমাদের সব খরচ দিতে হবে, নয়তো থানায় যাব। ঘন্টা পেরিয়ে গেল, জিদনি কবুল বলছে না। সূর্য বলল, বাবা, কবুল ছাড়া বিয়ে করা যায় না? সব বিয়ে যে কবুল বলতে হবে এমন তো কোনো কথা নাই। কাজী সাহেব হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। রাহুল সাহেব ধমক দিয়ে বলল, তুর্য, ইডিয়েটের মতো কথা বলিস না বাপ। কাজী সাহেব অধৈর্য হয়ে বলল, কি করব বলেন, আর কতক্ষণ বসে থাকবো? এর ভেতর রাহুল সাহেবের ফোন বেজে ওঠে। তুর্যের মা শম্পা বেগমের ফোন। চেয়ার থেকে উঠে বারান্দায় গিয়ে ফোন রিসিভ করলো রাহুল সাহেব। ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলল, তুমি আর তুর্য কোথায়? তুর্য তো আরো আগে বাংলাদেশে আসার কথা, ও এখনো বাসায় আসেনি, ফোনও রিসিভ করছে না।
আর সত্যি কথা বলো, তোমরা কি জিদনির খবর জানো? এপাশ থেকে রাহুল সাহেব বলল, আরে শম্পা, এক নিঃশ্বাসে এত কথা বলা ঠিক নয়, একটু ধীরে সুস্থে বলো। এত উদ্বিগ্ন হচ্ছে কেন? আমার মনে হচ্ছে তোমরা বাপ ছেলে মিলে জিদনিকে তুলে নিয়ে গেছো। এইভাবে বলতে নি বাজে শোনাই তো। আর আমি জিদনির খবর জানি না, পাগলের মতো কথা বলো না। ফাজলামি রাখো, জিদনি কোথায় সেটা বলো। অনেক বয়স হয়েছে, এবার ভালো হয়ে যাও। শম্পা, উল্টাপাল্টা বকো না, আমি কিছু জানি না। আমি অফিসে ইম্পর্টেন্ট মিটিং চলছে, রাখলাম। শম্পা বেগমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। এসব কাজে ঘোর বিরোধী শম্পা বেগম, তাই ওনাকে আপাতত এসব জানতে চাচ্ছে না। কথা বলার শেষে বারান্দা থেকে এসে রাহুল সাহেব বলল, সূর্য, অনেক হয়েছে, এবার তুই গিয়ে ওর বাবা মার সাথে দেখা করে আয়। জিদনি বলল, আঙ্কেল, বাবা মায়ের কোনো ক্ষতি করবে না, পায়ে ধরি। পায়ে হাতে ধরতে হবে না, কবুল বলো। সূর্য উঠে রওনা হলো। জিদনি যেন নিরুপায় হয়ে গেল, হেঁচকে দিয়ে কাঁদতে লাগলো। বুক ফাটা আর্তনাদের মতো মুখ থেকে অস্ফুট স্বরে বলল কবুল। সূর্যের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। কাজী সাহেব বলল, আরে মা, 3বার কবুল বলতে হয়। সূর্য বলল, ঠিক আছে, ওই একবার বলাও যা, 3বার বলাও তা। কাজী সাহেব ফিক করে হেসে দিল। রাহুল সাহেব বলল, সূর্য, এত পাগল হলে চলে? জিদনি 3বার কবুল বলল। কাজী সাহেব বলল, সূর্য, তুমি কি কবুল বলবা না? সূর্য দাঁত কেলিয়ে বলল, হে হে, কবুল কবুল কবুল। রাহুল সাহেব বলল, আরে বাজান, একটু ধীরে সুস্থে বল, একটু ফর্মালিটি আছে না। আলহামদুলিল্লাহ, বিয়েটা ঠিকঠাক ভাবে সম্পন্ন হলো। জিদনি কেঁদেই চলেছে। রাহুল সাহেব বলল, জিদনি, মা কেঁদো না, এখন আর ভয় নেই। আমার এই লাফাঙ্গা ছেলেটাকে একদিন অনেক ভালোবেসে ফেলবে, দেখো। কাজী সাহেবকে বকশিস দিয়ে বিদায় করলো। যেহেতু বিয়েতে টাইম বেশি লেগেছে, বকশিসও বেশি দিতে হবে। জিদনিকে একটা রুমের ভেতর আটকে রেখে রাহুল সাহেব তুর্যকে বাইরে ডেকে নিল। বলল, প্রথমত জিদনি যেন হাতে নাগালে কোনো ফোন না পায়, আর ওর ফোনটা তোর কাছে আটকে রাখবি। যে জায়গায় যাবে ও যেন ভুলেও সেই জায়গার নাম না জানে। চোখ বেঁধে নিয়ে যেতে হবে। মেয়েটা তো প্রচুর জেদি, কখন কি করে বসে খেয়াল রাখিস। মোট কথা, যতদিন না ও কন্ট্রোলে আসে ততদিন ওকে বন্দি অবস্থায় রাখতে হবে। রুমে সবসময় লক করে রাখবি। আব্বা, এইসব আমি আগে থেকে ভেবে আছি। ফাদার অ্যাডভান্স হয়ে গেছিস দেখি। এখন জিদনিকে নিয়ে রওনা হ। আব্বা, দিগন্তকে আমাদের সাথে দাও। রাহুল সাহেব কিছুক্ষণ চুপ থেকে বলল, দিগন্তকে নিয়ে কি হবে? কিছু হবে না, তুমি দিগন্তকে নিয়ে আসো। নয়তো তুমি থাকো, আমি দিগন্তকে নিয়ে আসি। আমি বুঝতেছি না, তুই দিগন্তকে দিয়ে কি করবি? আরে এত প্রশ্ন করো না তো আব্বা। দিগন্তকে দিবে তারই, ও তো কয়েকদিন পরে এক্সাম। আমি তারিনাপুর কাছে ফোন দিয়ে বলছি তুমি ওকে নিয়ে আসো। ভুলেও বাসে বিয়ের কথা বলিস না, 2 দিন পর বল, তোর মা জানলে আমায় ধুয়ে দেবে। বাসা লেট হচ্ছে, তুমি বাসায় যাও। আচ্ছা, আমি বাসে গিয়ে দিগন্তকে নিয়ে আসি, তোরা ওয়েট কর। রাহুল সাহেব বাসার উদ্দেশ্যে রওনা হলো। রাহুল সাহেবের এক মেয়ে এক ছেলে। মেয়ে তারিনের ছেলে দিগন্ত। রাহুল সাহেব বাসায় পৌঁছাতেই শম্পা বেগমের তেতো মেজাজ নিয়ে বলল, তুমি তো অফিসে ছিলে না? আমি ম্যানেজারের কাছে জিজ্ঞেস করলাম মাত্র। রাহুল সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এই বুড়ো বয়সে তুমি আমায় সন্দেহ করো? বিষয়টা সন্দেহ না, বিষয়টা হচ্ছে জিদনি কোথায়। দেখো, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে সম্ভাবনী, আমায় খেতে দাও। রাখো তোমার ঢং, আগে বলো কোথায় ছিলে। বাবা মায়ের চেঁচামেচি শুনে রুম থেকে বের হয়ে আসলো তারিন। বলল, কি হয়েছে তোমাদের, চেঁচাচ্ছ কেন? শম্পা বেগম তারিনকে উদ্দেশ্য করে বলল, তোর বাবাকে জিজ্ঞেস কর জিদনি কোথায়। তারিন মুচকি হেসে বলল, আব্বা, জিদনির খবর তুমি জানো? শম্পা বেগম বলল, তোর কাহিনী সুবিধা মনে হচ্ছে না, তুই কি এই বিষয়ে কিছু জানিস? আরে মা, কি বলো তুমি এসব, পাগল হয়ে গেছো? রাহুল সাহেব শম্পা বেগমের কথায় কান্না দিয়ে বলল, তারে দিগন্ত কোথায়? দিগন্ত ঘুমাচ্ছে আব্বা। আচ্ছা, ওকে ডেকে রেডি করে দে, লেট হয়ে যাচ্ছে। শম্পা বেগম বলল, দিগন্তকে নিয়ে তুমি কোথায় যাবা? শম্পা, তুমি এত কথা বলো, দিন দিন বাচাল হয়ে যাচ্ছ তো। রাখো তোমার রং ঢং, দিগন্ত তোমার সাথে যাবে না। তুমি বললেই যাবে না। তারিন, তুই দিগন্তকে রেডি করে দে তো। তারিন রুমে গিয়ে দিগন্তকে ঘুম থেকে তুলল। ঘুম ঘুম চোখে দিগন্ত বলল, জিদনি মামির সাথে মামার বিয়ে হয়ে গেছে, তাই না? মামা বলেছে বিয়ের পর তাদের সাথে আমায় নিয়ে যাবে। হ্যাঁ, নানুকে এসব জানাতে না করেছে, নানু বেজাল করে। তারিন দিগন্তের মুখ চেপে ধরল। আস্তে কথা বল, তোর নানু শুনলে ঘূর্ণিঝড় হবে। জিদনির বাবার সামনে বসে একদিন আমি জিদনিকে মামি ডেকেছি বলে আমায় কত সব বলছে, এবার বোঝাবো মজা। তারিন হেসে বলল, কি মজা বুঝাবা? এই যে তার মেয়ে নিয়ে আমরা পালিয়ে যাচ্ছি, সব প্ল্যান তো আমার আর মামার। যেমন ভাগ্নে তেমন মামা,
তাড়াতাড়ি যাও, তোমার নানা ভাই ওয়েট করে আছে। রাহুল সাহেব দিগন্তকে নিয়ে রওনা হলো। শম্পা বেগম ডেকে বলল, এই, তুমি খেয়ে যাবে না? এতক্ষণ বসেছিলাম, কেউ তো খেতে দিল না। বুড়ো হয়েছো, এখনো ফাজলামি যায়নি। আমার খাবার রেডি করছিলাম। আমি তো বুড়ো হয়ে গেছি, কথা কথায় বুড়ো বলো। জোয়ান কাউকে খুঁজে নাও। শম্পা বেগম রাগান্বিত কণ্ঠে বলল। মেজাজ খারাপ করো না তো। রাহুল সাহেব দিগন্তকে নিয়ে চলে গেল। মেজাজ খারাপ করে শম্পা বেগম সোফায় বসে রইল। তারিন এসে বলল, মা, রেগে গেলা তো রেগে গেলা, বাবা তোমায় রাগিয়ে মজা পায়। এজন্য সব সময় এমন করবে? কোনো কথা বুঝি গায়ে লাগে না? কিছুক্ষণ চুপ থেকে শম্পা বেগম আবারও বলল, আচ্ছা তারিন, দিগন্ত নিয়ে কোথায় যাচ্ছে? আমি কি জানি। আমার একটাই আফসোস, তোদের আমার মতো বানাতে পারলাম না। দুজনে বাপের মতো হয়েছিস। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফ্লোরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল শম্পা বেগম। তারিন বলল, মা, তুর্য জিদনিকে ভালোবাসে। জিদনির বাবা আব্বাকে তুর্যকে অনেক অপমান করেছে। আব্বা ওসব গায়ে মাখেনি তুর্যের কথা ভেবে। তুর্য যদি এখন জিদনিকে বিয়ে করে, জোর করে, সেটা কি অপরাধ? যখন শুনেছি জিদনিকে পাওয়া যাচ্ছে না, তখনই বুঝেছি এ কাজ আর কে করতে পারে। তোরা সবাই সব জানিস, কিন্তু আমায় বলিস না। তুমি যে সিক্রেট করো। তুর্য আর জিদনি এখন কোথায়? তা জানি না। একটা মেয়ের বিয়ে ভাঙা কতটা অপমানের তা তোর বাপ বুঝে? বরপক্ষ এসে ফিরে গেছে। কত মানুষ এখন জিদনির বাবাকে কত কথা বলে। বারান্দায় পায়চারি করছে তুর্য। রাহুল সাহেব তুর্যকে নিয়ে এখনো আসছে না। রুমের ভেতর থেকে জোরে জোরে দরজায় আঘাত করছে জিদনি। দরজা ভাঙতে চাচ্ছে, পিঠ খুঁটে শব্দ হচ্ছে। তুর্য জানালার কাছে গিয়ে বলল, জিদনি, দরজাটা ভেঙে যাবে তো। জিদনি ঘেমে একাকার হয়ে গেছে। চোখে মুখে রাগ স্পষ্ট হয়ে ফুটে উঠছে। রুমের ভেতর থেকে চেঁচিয়ে বলল, দরজা খুলুন। তোমার শ্বশুর এসে দরজা খুলবে। এমন সময় তুর্যের ফোন বেজে ওঠে। তুর্যের মা ফোন করেছে। তোর বাবা অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে আয়। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসলো বাবার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে স্থির থাকতে পারলো না তুর্য। দরজা খুলে দিয়ে জিদনিকে বলল, আব্বা অ্যাক্সিডেন্ট করছে, আমার হসপিটাল যেতে হবে, তুমি আমার সাথে আসো। জিদনি ভেবে পাচ্ছে না কি করবে। গায়ে এখনো বিয়ের সাজ। হাজার হোক অ্যাক্সিডেন্ট করেছে লোকটা, এখন পালিয়ে গেলে কেমন দেখায় ব্যাপারটা। তুর্যের সাথে হসপিটালে রওনা হলো জিদনি। হসপিটালে যেতেই দেখে রাহুল সাহেব লাশ সাদা কাপড়ে আবৃত। দিগন্তের তেমন কিছু হয়নি, হাত ভেঙে গেছে শুধু। কেমন যেন ঘোরের মধ্যে আছে তুর্য। সবকিছু স্বপ্ন মনে হচ্ছে। মূর্তির মতো ঠাই দাঁড়িয়ে আছে তুর্য। এটা কি হয়ে গেছে? কাদার শক্তি হারিয়ে ফেলেছে। রুমের সামনে দাঁড়িয়ে আছে তুর্য। ভেতরে যাওয়ার সাহস হচ্ছে না। রাহুল সাহেব মুখ থেকে সাদা কাপড় সরিয়ে বলল, তুই ভয় পেয়েছিস? তুর্য একদম বোকা বনে চলে গেল। হাঁ করে রাহুল সাহেবের দিকে তাকিয়ে আছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার মানে আব্বা আমায় ভয় দেখিয়েছে। উফ, লোকটা পারেও বটে। তুর্য রাহুল সাহেবকে জড়িয়ে ধরলো। আব্বা, তুমি এমন কেন করলা? তুমি তো জানো আমি তোমায় কত ভালোবাসি। তুমি আমার বাবা, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তুমি আমার সব। রাহুল সাহেব তুর্যের কাঁধে হাত দিয়ে বলল, এগুলো সব দিগন্তের প্ল্যান। রাস্তায় আসার পথে গাড়ির সাথে ধাক্কা লেগে হাতে ব্যথা পেয়েছে ও। সামনেই হসপিটাল, তাই ওকে নিয়ে আসলাম। তোর মায়ের কাছে ফোন দিয়ে বলে আমি নাকি অ্যাক্সিডেন্ট করেছি। তোর মা তো শুনে একদম অজ্ঞান হয়ে গেছে। তোর মা সকালে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, তাই ও ভয় দেখাতে চেয়েছি। তোর মা তোকে ফোন দিবে তা আমি জানি নাকি? এইসব বলতে বলতে অস্ত্র হাসিতে ভেঙে পড়লো রাহুল সাহেব। তুর্যের চোখ ভিজে যাচ্ছে। রাহুল সাহেব বলল, আরে বাজান, আমি ঠিক আছি তো। তুই জিদিকে নিয়ে চলে যা। জিদির বাবা কোনো রকম খবর পেলে ওকে নিয়ে যাবে। তারিন বলল, জিদনি কোথায়? তুর্য হসপিটালের জানালার ফাঁক দিয়ে দেখলো জিদনি হসপিটালের গেট ক্রস করে বাইরে বেরোচ্ছে। জিদনি পালিয়ে যাচ্ছে। তুর্য রুম থেকে দৌড়ে হসপিটালের গেটের সামনে গেল। পেছন থেকে খপ করে জিদনির হাত ধরলো। জিদনি আচমকা ভয় পেয়ে গেল। জিদনি বলল, কি হয়েছে? আমার হাত ছাড়ুন, আমি বাসায় যাবো, নয়তো লোক জড়ো করবো। তুই আমার বউ, লোকে আমায় কি করবে? তুর্য জিদনির হাত ধরে টানতে টানতে রাহুল সাহেবের কাছে নিয়ে গেল। রাহুল সাহেবের পাশেই শম্পা বেগম বসা। জিদনিকে দেখে শম্পা বেগম বলল, জিদনিকে বাসায় যেতে দাও। ও যদি স্বেচ্ছায় আমাদের বাসায় আসে তো আসবে, এভাবে জোর করে কি লাভ? রাহুল সাহেব চোখ রাঙিয়ে বলল, এ ব্যাপারে তুমি একটা কথাও বলবা না। ওর বাবাকে আমি চ্যালেঞ্জ করেছিলাম, ওকে আমার বাড়ির বউ করবই। তারিন চুপচাপ বসে রইল, সবার কথা শুনছে। রাহুল সাহেব তুর্যের কানে কানে ফিসফিসিয়ে বলল, জিদনিকে নিয়ে চলে যা। কান্না ছাড়া কোনো উপায় খুঁজে পাচ্ছে না জিদনি। এই লোকগুলোর মাথায় কি কোনো কমন সেন্স নেই? এইভাবে জোর করে কি ঘর সংসার হয়? রাহুল সাহেবের ধমক খেয়ে শম্পা বেগম চুপ হয়ে রইল। শম্পা বেগম জানে রাহুল সাহেব তার সিদ্ধান্তে অটল।
জিদনিকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতে হবে। জিদনি মুখে আঁচল গুজে কাঁদছে। এই বাড়ির প্রত্যেকটা মানুষকে ওর অসহ্য লাগে, শুধুমাত্র তুর্যের আম্মু ছাড়া। জিদনি রাহুল সাহেবের উদ্দেশ্যে বলল, আপনি ক্ষমতা টাকা পয়সা জোরে আজকে আমার সাথে অবিচার করলেন, এর মাসুল আপনাকে দিতেই হবে। আপনি যেমন চ্যালেঞ্জে হারেন না, জিদনিও তেমন চ্যালেঞ্জে হেরে যাওয়া পছন্দ করে না। আজ আমি কিছু বলবো না, সময়ের অপেক্ষা শুধু। এর পরিণতি কত খারাপ হবে ভাবতেও পারবেন না। জিদনির কথা শুনে রাহুল সাহেব ভুরু কুঁচকে বলল, হ্যাঁ, এত বড় বড় কথা বলতে নেই। তুর্য বলল, জিদনি তুমি ভুলে যাচ্ছ, তুমি আমার আব্বাতে কথা বলছো। জিদনি চাপার রাগ নিয়ে চুপ হয়ে রইল। এই মুহূর্তে কিছু বলে লাভ নেই, তাই চুপ থাকায় শ্রেয়। জিদনি চোখের জল মুছে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। রাহুল সাহেব জিদনিকে উদ্দেশ্য করে বলল, তোমার শাশুড়িকে এভাবে তুলে এনেই বিয়ে করেছিলাম। সেও খুব চড়া চড়া কথা বলেছিল, কয়েকদিন পরে সব ঠিক হয়ে যায়। শম্পা বেগম ধমক দিয়ে বলল, রাখো তোমার অজায়রা কথা। কেন লজ্জা পাচ্ছ? দিগন্ত মিটিমিটি হাসছে। রাহুল সাহেব বলল, নানা ভাই হাসছো কেন? তোমাদের কাহিনী দেখে। তবে কি জানো, নানা ভাই একটা জিনিস খুব ভালো হয়েছে। শম্পা বেগম বলল, এই যে জেদনি মামির সাজুগুজু জুয়েলারির সব খরচ ওনার বাপের, আমাদের কিছুই হয়নি। রাহুল সাহেব ভাব নিয়ে বলল, এই রাহুল চেয়ারম্যান ছেলের বিয়েতে 50 লক্ষ টাকা খরচ করতে পারে। জিদনির গা জ্বলে যাচ্ছে। ফ্যামিলির বুড়ো মানুষগুলো যেমন বাচ্চাগুলো তেমন। জিদনি আর কাঁদছে না, কি যেন ভাবছে আনমনে। দিগন্ত বলল, তুর্য মামা, যা ভয় পেয়েছ হসপিটালে এসো। তুর্য দিগন্তের কান টেনে বলল, চুপ কর হারামি। রাহুল সাহেব বলল, তুর্য, গাড়ি এসে গেছে, যা তোরা। আবারও বলছি, মেয়েটাকে ওর বাসায় দিয়ে আসো, এখন বিয়ে তো হয়ে গেছে। রাহুল সাহেব শম্পা বেগমের কথায় কান দিচ্ছে না। দিগন্ত বলল, আমি যাব তুর্য মামার সাথে। তারিন ধমক দিয়ে বলল, হাতে ব্যথা নিয়ে তোর যেতে হবে না। এটুকু ব্যথায় কিছু হবে না। তুর্য জিদনির হাত ধরে টেনে গাড়ির কাছে নিয়ে যাচ্ছে। হাত ছাড়ানোর জন্য কোনো রকমে জোর করছে না জিদনি। মনে হচ্ছে জিদনি নিজের ইচ্ছায় যাচ্ছে। জিদনিকে গাড়িতে বসিয়ে চোখ বাঁধল তুর্য। জিদনি ওনাদের কর্মকাণ্ড দেখে রাগ হওয়ার পরিবর্তে অবাক হচ্ছে। ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে এলিয়ান মনে হচ্ছে। জিদনি কোনো রকম বাধা দিল না, উদাস মনে বসে রইল। দিগন্ত যাচ্ছে ওদের সাথে। এই দিগন্তকেও বিরক্ত লাগে জিদনি। কতটুকু ছেলে মাত্র 4-এ পড়ে, তাও ঠিক নানার মতো। মাঝে মাঝে নানা বাড়িতে বেড়াতে আসতে জিদনির সাথে পথে দেখা হলেই মামি মামি ডাকে। এই বিচ্ছুটা চালায়ও অতিষ্ঠ জিদনি। গাড়ি চলতে আরম্ভ করলো। জিদনির চোখ বাঁধা, অস্বস্তি লাগছে খুব। ইচ্ছে করছে গাড়ি থেকে ঝাঁপ দিতে। গাড়িটা এখন অ্যাক্সিডেন্ট হলেও ভালো হতো জিদনি। জিদনি বলল, আমার চোখ খুলে দিন। তুর্য বলল, আগে জায়গা মতো যাই, তাহলে তোমার চোখ খুলবো বউ। বউ ডাক শুনে জিদনির মেজাজটা এত খারাপ হচ্ছে, তুর্যকে সহ্য করার ক্ষমতা আল্লাহ বোধহয় ওকে দেয়নি। তুর্যকে দেখলেই মেজাজ বিগড়ে যেত। তুর্য জিদনির কাঁধে হাত রেখে বলল, বললাম না তুমি শুধু আমারই হবে, সেজন্য আমি যে কোনো পন্থা অবলম্বন করতে পারি। হাত থেকে হাত সরান। তুমি আমার বউ, এটা ভুলে যাচ্ছ। আর আপনারা ভুলে গেছেন লাজ লজ্জা কি। নির্লজ্জ মানুষ, এর পরিণাম ভালো হবে না। আবার আজাইরা কথা শুরু করলা। তুর্য জিদনির গা ঘেঁষে বসে পড়ল। আসবো বউ, রোমান্টিক কথা বলি। দিগন্ত বলল, মামা, আমি কিন্তু গাড়িতে বিষয়টা মাথায় রাখো। গাড়ি চলছে। লং জার্নি খুব ভালো লাগে জিদনির, কিন্তু এত সবের মধ্যে ভালো লাগাটা আপাতত গায়ে মাখছে না। খুব বেশি অস্বস্তি লাগছে, চোখ এখনো বাঁধা। কি আছো মানুষ, চোখ বেঁধে নিয়ে যায় যাতে জায়গার ঠিকানা না বলতে পারে। এভাবে বেঁধে রাখবে কতদিন? এভাবে জোর করেও বা কি হবে? তুর্য বলল, বউ এমন উদাস ভাবে কি ভাবতেছো? তুর্যর কাছ থেকে বউ ডাকটা খুব বিশ্রী বিশ্রী লাগে। কানে হাত দিয়ে বসে আছে জিদনি। দিগন্ত বলল, মামা, মামি তো কানে হাত দিয়েছে, তোমার কথা শুনতে বোধহয় বিরক্ত হচ্ছে। তুমি জোরে জোরে চিল্লাই কথা বলো। এইটুকু ছেলে কিভাবে যে এত পেকেছে ভেবেই পায় না জিদনি। পাকার জন্য ফরমালিন দিয়েছে হয়তো। ইচ্ছা হয় 2 গালে 2টা কষিয়ে চড় দিতে। তুর্য দিগন্তের কথা মতো জোরে জোরে চেঁচিয়ে বলল, বউ তোমায় না আজকে জশ লাগছে। দিগন্ত বলল, জোশ না মামা, জোশ জোশ। তুর্য দিগন্তকে চোখ রাঙিয়ে বলল, চুপ কর বেটা, তুই ছোট মানুষ মতো থাকতো। আজ পর্যন্ত শুনেছ আমাদের বংশে কেউ কোনো কালে ছোট ছিল, আর তুমি দুলার মতো থাকো। 2 মামা ভাগ্নার খুনসুটি চলছে। দিগন্ত আচমকা জিদ্দিকে তাকিয়ে ভয় মিশ্রিত কণ্ঠে বলল, মামা, মামির কি হয়েছে? তুর্য জিদনির দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? মামির চোখ বুঝে আছে কেন? ঘুমোচ্ছে বোধ হয়। তুমি ভালো করে দেখো, ঘুমাচ্ছে নাকি মারা গেছে। কি আবল তাবল বকছিস? আরে মামা, সত্যি মামির তো পেট উঠানামা করছে না। তুর্য একটু বিগড়ে গেল।
পেট ওঠানামা করবে মানে? মানুষ শ্বাস নিলে তো পেট ওঠানামা করবে, তা কি জানো না? তুর্য এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল। তুর্য জিদনির দিকে তাকিয়ে নাকের কাছে হাত দিয়ে দেখলো নিঃশ্বাস নিচ্ছে নাকি। জিদনি হকচকিয়ে গেল। শরীর ক্লান্ত লেগেছে খুব, তাই একটু ঘুমিয়ে গেছে। জিদনি বলল, প্রবলেম কি আপনার? শরীরে হাত দিচ্ছেন কেন? তুর্য থতমত খেয়ে বলল। দিগন্ত বললো তুমি নাকি মারা গেছো, তোমার পেট নাকি ওঠানামা করে না। তুর্যের কথা শেষ না হতেই থামিয়ে দিল জিদনি। বলল, রাহুল চেয়ারম্যানের নাতি, সেই নাম তো রক্ষা করতে হবে না। তুর্য কিছুই বুঝলো না। দিগন্ত তুর্যের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, মামা তুমি কিছু বলছো না কেন? মামি আমায় আপন করছে তো। তোর মামির কথা তো আমি বুঝলাম না রে। বুঝবা কেন? তুমি তো এখন ফিডার খাও। তুর্য কিছুক্ষণ চুপ থেকে দিগন্তকে বলল, একটা কথা বল দিনি বা, তুই এত পেকেছিস কিভাবে রে? তোমাদের বংশে তো অকালে পাকার জিন আছে। এই তুই কি শিওর আমাদের বংশ? আর আমি তো তোর মতো এত পাকনা হলাম না। না, আম্মু তো তোমাদের বংশ। বিষয়টা হচ্ছে নানার শরীরে পাকার জিন ছিল, যেটা তার পরবর্তী বংশধর অর্থাৎ তোমাদের শরীরে প্রকাশ পায়। কারণ জিনটা প্রচ্ছন্ন জিন, তোমাদের পরিবর্তে বা তার পরিবর্তে প্রজন্মে এই জিনটা প্রকাশ পেতে পারে। যেন আম্মুর শরীর থেকে আমার শরীরে এসেছে, তোমার শরীর থেকে তোমার ছেলে মেয়ের শরীরে যাবে, তার তোমার ছেলে মেয়ের পাকনা হবে। দিগন্তের কথা মনোযোগ দিয়ে শুনছে জিদনি। এইটুকু ছেলে পুরো জিন বিশেষজ্ঞ। তুর্য হা করে তাকিয়ে বলল, তুই এত সব জানলি কিভাবে? আরে আব্বু সবসময় আমায় পাকনা বলে, আর পাকনা হওয়ার কারণ নাকি এটা ছোটবেলা থেকে এটা বলে আসছে, তাই আমার মুখস্থ হয়ে গেছে। তুর্য হতাশ হয়ে বলল, ভাব তুই চুপ কর, তোর কথা শুনলে আমি মাঝে মাঝে ছোটখাটো হার্ট স্ট্রোক করি। তুই রাহুল চেয়ারম্যানকে ওভার করে ফেলছিস। নানা বলেছে মরার আগে চেয়ারম্যানই আমায় দিয়ে যাবে। দিগন্তের কথা শুনে জিদনির জোরে চেঁচিয়ে বলতে ইচ্ছা করছে রবীন্দ্রনাথের সেই কথাটা। কলিজের চার পোয়া হয়ে আসিল। এই বাড়িটা ছোটখাটো একটা পাগলা গারদ বলা যেতে পারে। জিদনি বুঝতে বাকি রইল না এই ছেলে ওকে জ্বালিয়ে মারবে। জিদনি বলল, আমার চোখটা এবার দয়া করে খুলে দিন। দিগন্ত জিদনির কথা শুনে হাসতে হাসতে তুর্যের গায়ে লুটিয়ে পড়ল। এই বিচ্ছুটা আবার হাসে কেন? জিদনি ভেবে পায় না। তুর্য বলল, কিরে বেটা হাসছিস কেন? আমি বলা আমিও হাসি। মামি বলে তার চোখ খুলে দিতে, চোখে বাদ না খুলে চোখ খুলতে বলে। জিদনি ক্ষীণ শ্বাস ফেলে হতাশ হয়ে বসে রইল। তুর্য বলল, আরে একটু ওয়েট করো, চোখ খুলবো না। জিদনি রাগান্বিত কণ্ঠে বলল, কি ভাবেন আপনি? হ্যাঁ, আমায় চোখ বেঁধে নিয়ে যাবেন আর আমি ভালোবেসে আপনার গলায় ঝুলে পড়বো? এসব চিন্তা ভাবনা মাথা থেকে ছাড়েন। তুর্য বলল, আমাদের বংশে এটা ধারাবাহিক ভাবে হয়ে আসছে, এবারও তার ব্যতিক্রম হবে না। জিদনি তাচ্ছিল্যের হাসি হেসে বলল, সে দেখা যাবে। দিগন্ত বলল, মামা মামের চোখের বাঁধন খুলে দাও। তুর্য বলল, তোর কাছ থেকে এমন একটা বোকার মতো কথা আশা করিনি রে। দিগন্ত বলল, ভালোবাসার মানুষের দুঃখ কষ্ট বুঝতে হয়। বরাবরের মতো এবারও ভ্যাবাচাকা খেয়ে গেল তুর্য। ভ্রু কুচকে বলল, ভালোবাসা নিয়েও গবেষণা করে ফেলছিস? দিগন্ত হেসে বলল, আব্বু যদি আম্মুর কাজে হেল্প না করে তখন আম্মু বলে ভালোবাসার মানুষের দুঃখ কষ্ট বুঝতে হয়। আমি সেখান থেকে শিখেছি। তুর্যের বোন তারিন তুর্যের দুলাভাই মানে সাজিদ পছন্দ করে। সাজিদ তারিনকে দুই চোখে দেখতে পারতো না। নিজের একমাত্র মেয়ে ভালোবাসার সুখে কাতর হয়ে গেলে রাহুল সাহেব জোর করে তারিনের সাথে সাজিদের বিয়ে করিয়ে দেয়। ছেলে মেয়েদের ভালোবাসার বিষয়ে যথেষ্ট সচেতন রাহুল সাহেব। তারিনের অত্যাচারে অতিষ্ঠ সাজিদ। শ্বশুর ক্ষমতাশীল মানুষ, তাই সব মুখ বুজে সহ্য করে সাজিদ। তুর্যের কাঁধের উপর ঘুমিয়ে গেছে জিতনি। দিগন্ত তুর্যের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। কিঞ্চিত লজ্জা পেল তুর্য। দিগন্ত বলল, মামা লজ্জা পেও না, চালিয়ে যাও। তুর্য দিগন্তের কান টেনে বলল, বাপ আল্লাহর ওয়াস্তে মাফ কর। দিগন্ত বলল, মামা আমি যে তোমার বাইক না, এটা যেন ভাইরাল হয় না, খবরদার। কেন কেন? আমার বাপ তো আর তোমার বাপের মতো না, যেভাবে জোর করে মেয়ে তুলে এনে দেবে। আমার সারা জীবন বিয়ে না করেই থাকতে হবে। বিশাল বিলাসবহুল বাড়ি, আশেপাশে ছোটখাটো পাহাড়। গেট হতে বাসায় ঢোকার দরজা পর্যন্ত রং বেরঙের ফুল। বাড়িটা সৌন্দর্যে ঘেরা। আশ্চর্যের বিষয়, আশেপাশে কোনো বাড়ি কিংবা লোকালয়ের চিহ্ন নেই। জিতে ভেবে পায় না এটা কোন জায়গা। এরকমটা প্রথম দেখলো। নেই কোনো কোলাহল, স্নিগ্ধ শীতল বাতাসের শনশন শব্দ। বাতাসের সাথে ভেসে আসে ফুলের ঘ্রাণ। সূর্য একটু দূরে দাঁড়িয়ে বাড়িটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। দিগন্ত ফুলগুলো ভালো করে পর্যবেক্ষণ করছে। এরকম নির্জন জায়গায় এমন বাসা? বাসাটা সুন্দর তাই না জিদনি?
তুর্যের কথায় বাস্তবে ফিরে জিদনি। বাসাটা আসলেই সুন্দর, কিন্তু তুর্যের কথায় সায় মেলাতে ইচ্ছে করছে না জিদনি। প্রায় কয়েক ঘন্টা পর চোখের বাঁধন খুলেছে, মাথাটা ঝিমঝিম করছে জিদনির। চোখে আবছা অন্ধকার দেখছে। জিদনি কয়েক মুহূর্ত তুর্যের দিকে তাকিয়ে থেকে বলল, চোখ বেঁধে এভাবে নিয়ে আসা কি খুব বেশি জরুরি ছিল? কোনটা কি ছিল আমি জানি না, কিন্তু তোমায় পাওয়া ছিল আমার জন্ম জন্মান্তরের চাওয়া। নিজের চাওয়া প্রাধান্য দিলেন, যাকে চান তার চাওয়ার কথা ভাবলেন না। জিদনি, আবেগের কথা কম বলো। যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে তোমার চাওয়া ছিল না, তোমার ফ্যামিলি চাওয়া ছিল। আমার ফ্যামিলি আর আমার চাওয়া একই। তোমাদের চাওয়ার মূল্য আছে আর আমার চাওয়ার কোনো মূল্য নাই। কত বছর ধরে তোমার পিছনে ঘুরছি, তুমি বলো আমি কি কখনো এমন কিছু করছি যাতে তোমার সম্মান নষ্ট হয়, নাকি তোমার রাস্তাঘাটে বিরক্ত করছি? তবুও আমি ঘৃণা করার কারণ কি তোমার বলো? জিদনি নিশ্চুপ উপরের বারান্দায় মাটির টবে রাখা সন্ধ্যামণি গাছের দিকে তাকিয়ে আছে। দিগন্ত বলল, মামা অনেক হয়েছে, মামিকে এখন তার মতো থাকতে দাও তো। না বলেছে ওনার কোনো প্রকার ডিস্টার্ব না করতে, এখানে উনি ওনার মতো থাকতে দাও। তুর্য দিগন্তের কান টেনে বলল, তোর মামিকে আমি আবার ডিস্টার্ব করলাম কই? হঠাৎ অস্থির হয়ে জিদনি অসহায় ভঙ্গিতে বলল, বাবা মা খুব টেনশন করবে। তুর্য বলল, তোমার বাবা মায়ের টেনশন দূর করে দেব। বিস্ফোরিত কণ্ঠে জিদনি বলল, কিভাবে দূর করবেন শুনি? আর আমার ফোন কোথায়? তোমার ফোন আমার কাছে হেফাজতে আছে, চলো বাসার ভিতর চলো। জিদনির ধীর পায়ে বাসার ভিতর যাচ্ছে। বাসার ভিতর দেখে মনে হচ্ছে কোনো রাজপ্রসাদ, কারুকাজ খচিত সব জিনিসপত্র। বাসার ভিতর বারান্দা ভরা ফুলের টব। দিগন্ত তুর্যের কানে ফিসফিসিয়ে বলল, মামা এই বাড়িটা কাদের? জিদনি কথাটা শুনতে পেয়ে চকিত হরিণীর মতো কান দুটো খাড়া করে রাখলো, তুর্যের কাছ থেকে উত্তর শোনার কৌতূহলে। তুর্য বলল, জানি না, আব্বা জানে। দিগন্ত বলল, এটা কোন জায়গা? সিগারেট মামু। জিদনিকে কথা শোনার জন্য কান খাড়া করে আছে, বিষয়টা বুঝতে বাকি রইল না তুর্যের। বাসার ভিতরটা ঘুরে ঘুরে দেখছে তিনজন, সবকিছু পরিপাটি। দেখে মনে হচ্ছে এখানে কেউ থাকে। অবশ্য বাসাটা যার, নিঃসন্দেহে লোকটা শৌখিন। তুর্য জিদনিকে উদ্দেশ্য করে হাতের ডান পাশের রুমটা দেখিয়ে বলল, এইটা তোমার রুম? তুর্য ড্রয়ারের ভিতর থেকে চাবিটা এনে দরজা তালা খুলল। দরজাটা দেখে মনে হচ্ছে কোনো রাজ সিংহাসনের ধার। তুর্য হেসে বলল, তুমি যাতে পালিয়ে যেতে না পারো তাই আমার মজবুত তালাওয়ালা দরজা, ভিতর প্রবেশ করেন মহারানী। জিদনি কোনো কথা না বলে রুমের ভিতর ঢুকলো। জোকালো কারুকাজের আসবাবপত্র সব। রুমের ঠিক মাঝখানে একটা খাট, ড্রেসিং টেবিল, আলনা, টি টেবিল, ড্রয়ার আর দেয়ালে টাঙানো রবীন্দ্রনাথ আর কাজী নজরুলের ছবি। জিদনি ভালো করে চোখ ঘুরিয়ে দেখলো। পুরো দেয়ালে কারুকাজ মণ্ডিত জিনিসপত্র, যা রুমের সৌন্দর্যটাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। দিগন্ত পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। জিদনি খাটের উপর বসে রইল। সূর্যের সামনে থাকতে খুব বেশি অস্বস্তি লাগছে। সূর্য বলল, পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিপদে পড়বে। বাসা থেকে বেরিয়ে পাহাড়ি মানুষের হাতে পড়ো না ভুলেও, ওরা আমার থেকেও খারাপ। চাবিটা আমার কাছে থাকুক, বাইরে দিয়ে দরজা লক করে রাখবো। আমি আর দিগন্ত পাশের রুমে। তোমার কোনো কিছু প্রয়োজন হলে জানলা দিয়ে আমায় ডাক দিও। জিদনি ফ্লোরের দিকে তাকিয়ে আছে, এমন ভাব করছে মনে হয় তুর্যের কথাই শুনছে না। তুর্য চেয়ার থেকে উঠে গিয়ে জিদনির পাশে খাটে বসলো। তুর্য বলল, ওই দিকটায় ওয়াশরুম, ফ্রেশ হয়ে নিও। ফ্রেশ হয়ে পড়বো কি? ড্রয়ারের ভিতরে শাড়ি আছে, তোমার শাড়িতে না খুব মানায়। একবার বসন্ত বরণে হলুদ কালারের একটা শাড়ি পরছিলে, একদম পরীর মতো লাগছিল তোমায়। জিদনি একটু সরে বসে তুর্যের কাছ থেকে। তুর্য বলল, শোনো, ভয় পেও না, তোমার অনিচ্ছা সত্ত্বে তোমায় স্পর্শ করবো না। জিদনি মনের ভিতর জমানো ক্ষোভ থেকে বলল, যা ইচ্ছে করতে পারেন। মুখে এটা বললেও জিদনি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না। তুর্য আবারও বলল, আমি জানি জিদনি, নিরুপায় বলে তুমি চুপ করে আছো, নয়তো আমায় কয়েকটা চড় দিয়ে দিতে। জিদনি খাট থেকে উঠে দাঁড়িয়ে বারান্দার দিকে উঁকি দিল। সূর্যের দিকে তাকিয়ে বলল, আপনি যান, আমি ফ্রেশ হব। না গেলে কি করবেন? জিদনি ক্ষীণশ্বাস ফেলে বলল, কিছু করার নেই, আমি নিরুপায়। সূর্য মৃদু হেসে রুম থেকে বের হয়ে গেল। সূর্য বের হওয়ার পর জিদনি রুমের দরজার কাছে দিয়ে ধাক্কা দিয়ে দেখলো দরজা খোলা কিনা। সুযোগ পেলে পালিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করবে না জিদনি। দরজা লক করা, ধাক্কিয়ে লাভ নেই। জানালার কাছে থেকে তুর্যের গলা শুনে চমকে যায় জিদনি। বুঝতেই পারেনি তুর্য জানালার কাছে দাঁড়িয়ে থাকবে। জিদনি তুর্যের দিকে না থেকে ওয়াশরুমে রওনা হলো। ওয়াশরুমে গিয়ে অবাক হয়ে গেল জিদনি, বিস্ময়ে ভ্রু কুঁচকে ফেললো। জিদনির ব্যবহৃত ফেস ওয়াশ, সাবান সব এখানে রাখা। কি করে সম্ভব এটা? মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে কাপড় নেওয়ার জন্য। কাপড় না হয় আছে, ব্লাউজ পেটিকোট পাবে কোথায়? জিদনি দেখলো ব্লাউজ পেটিকোট সব রাখা আছে। তার মানে এভাবে তুলে এখানে নিয়ে আসার প্ল্যান অনেক আগে থেকেই। জিদনি কালো রঙের একটা শাড়ি হাতে নিল, জর্জেটে, সুতি কাপড় নেই কোনো।
ভারী শাড়ি, সিল্কের শাড়ি, জামদানি শাড়ি, এগুলা পরে কি সবসময় থাকা যায়? জিদনি শাড়ি হাতে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ানো। ঝর্ণার নিচে দাঁড়িয়ে ভিজছে আনমনে, চোখ থেকে জল গড়িয়ে পড়ছে বাবা মায়ের কথা ভেবে। এখনো গোসল শেষ হয়নি? রুমের ভেতর থেকে তুর্যের কণ্ঠ পেয়ে চমকে যায় জিদনি। উত্তর দিতে ইচ্ছে করছে না। জিদনি কাছ থেকে কোনো উত্তর না পেয়ে তুর্য আবার বলল, কি হলো? জিদনি নিজের অনিচ্ছাকৃতভাবে বলল, আসছি। ব্লাউজ একদম জিদনির গায়ের মাপে। অবাক হয়ে যাচ্ছে জিদনি। চুলগুলো তোয়ালে দিয়ে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে জিদনি। তুর্যের সামনে থাকতে যত বেশি অস্বস্তি লাগে তার থেকে বেশি বিরক্তি লাগে। তুর্য জিদনির দিকে হা করে তাকিয়েছে। তুর্যর ঠোঁটে দুষ্টামির হাসি দিয়ে বলল, তোমার চাহনিতে মন ভাঙচুর বারংবার, তোমার মৃদু হাসিতে হারিয়েছি নিজেকে। অস্বস্তির পরিস্থিতিতে পড়ে যায় জিদনি। ইচ্ছা করছে রুম থেকে বের হয়ে যেতে। আপনি এখান থেকে যান, আমার অস্বস্তি লাগে, বিরক্ত লাগে। তোমার অস্বস্তি বিরক্তর কিছু লাগে না, তোমার আমার সামনে আনইজি লাগে। জিদনি চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তুর্য খাটের কাছে চেয়ারে বসল, কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা, আমার এত বিরক্ত লাগার কারণ কি বলতো? কিছু কিছু জিনিসের কারণ লাগে না। তুর্য পায়ের উপর পা দিয়ে আয়েশ করে বসে সিগারেট হাতে নেয়। ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, এই যে আমি সিগারেট খাচ্ছি, তুমি যদি একবার না করো আমি কিন্তু খাবো না। সিগারেটের গন্ধে দম বন্ধ হয়ে আসে জিদনি। কি বিশ্রী গন্ধ এগুলোর ভিতর, মানুষ কি স্বাদ পায় ভেবে পায় না জিদনি। পুরো রুমে সিগারেটের গন্ধ ভরে গেছে। জিদনি নাকে কাপড় চেপে রেখে আছে। রুমের দরজার সামনে গিয়ে জোরে জোরে শ্বাস ফেলে বলে, সিগারেট যদি খেতে হয় আপনার রুমে বসে খান, আমার সিগারেটের গন্ধ সহ্য হয় না। তুর্য হেসে বলে, সে কি, রুম এটা তোমার হয়ে গেল? জিদনি দরজার সামনে থেকে এসে সোজা রুমের বারান্দায় চলে গেল। বারান্দাটা রুমের ভেতর থেকে দেখেছে এতক্ষণ। ভেতর থেকে বোঝা যায়নি এত সুন্দর। কত যে ফুল গাছ লাগানো, জিদনি এগুলোর নামও জানে না। বারান্দায় বসার জন্য চেয়ার টেবিল রয়েছে। বারান্দা থেকে নিচে তাকাতেই চমকে যায় জিদনি। বিভিন্ন রকমের ফল গাছ, আপেল, আঙ্গুর, ফল, কমলা, আরো অনেক ফলে ভরা গাছটা। জিদনি অবাক চোখে দেখছে। আপাতত মন খারাপ নেই। এই পরিবেশ যে মন ভালো হওয়ার আহ্বান জানায়। এগুলো পরিচর্যা করে কে? কোনো মালই দিচ্ছে না তো। জিদনি গাছে ফোটা ফুলের ঘ্রাণ নিচ্ছে চোখ বুঝে। বিশেষ করে এখানকার বাতাস না ঘ্রাণে ভরপুর। পিছনে ফিরে তাকায় জিদনি। সূর্য দাঁড়ানো, হাতে আধা খাওয়া সিগারেট। সূর্য সিগারেটটা ফ্লোরে ফেলে দিয়ে বলে, তোমার ইচ্ছে হলে এখান থেকে ফল ছিঁড়ে খেতে পারো, কেউ কিচ্ছু বলবে না। ফুল ছিঁড়েও খোপায় দিতে পারো। জিদনি সূর্যের দিকে না তাকিয়ে বাইরের দিকে তাকিয়ে পরিবেশটা দেখছে। মুখ দেখা যাচ্ছে না। সূর্য বলে, আমি একা একা কথা বলেই যাচ্ছি। দিগন্ত ডাকে আমি যাচ্ছি। তুমি ভেজা চুল এখনো পেঁচিয়ে রেখেছো কেন? ঠান্ডা লাগবে তো। রুমে যাও, ড্রেসিং টেবিলের সামনে সব আছে। চোখে একটু কাজল দিও। সূর্য রুম থেকে চলে গেল। দিগন্ত কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সূর্যকে দেখে একগাল হাসি দিয়ে বলল, মামু, বউ বুঝি পাতা দিচ্ছে না? দিবে দিবে, আস্তে আস্তে দিবে। সূর্য চোখ বড় বড় করে দিগন্তের দিকে তাকিয়ে আছে। দিগন্তের শার্টের কলার ধরে বলল, আর যদি এইসব তোর মুখে শুনি রে, একদম পাহাড়িদের কাছে বিক্রি করে দেবো। সেই টাকা দিয়ে জুম চাষ করবো পাহাড়ে। দিগন্ত ভেঙচি কেটে বলল, আমার থেকে জিতনি মামির দাম বেশি, ওনার বিক্রি কর, ব্যবসার পুঁজি অনেক হবে। সূর্য দিগন্তের গাল চেনে বলে, কত স্বাদের বউ আমার, একদম কানের উপর দেবো তোর। সাদের বউ বলেই তো পিছনে পিছনে জানা নেসেসারি। হারামজাদা, একদম নানার মতো কথা বলে। আমার নানা আর তোমার আব্বা, তুমি তো আমার থেকে এক কাঠি উপরে। দিগন্ত আশেপাশে তাকিয়ে, তবে কি জানো, জায়গাটা খুব সুন্দর। সুন্দর তো কি হয়েছে? দিগন্ত আবদারের সুরে বলে, তুমি তো জানো আব্বু কেমন, তোমাদের একদম সহ্য করতে পারে না। আব্বু তো আর আমার জন্য মেয়ে তুলে নিয়ে আনবে না, আর আমি তোমার বাগনা। একথা জানলে কেউ মেয়ে দিবে না। তুমি কিন্তু আমার জন্য মেয়ে তুলে এনে এমন বাড়ির ব্যবস্থা করে দিবে। সূর্য দিগন্তের বলার ভঙ্গি দেখে হাসি চেপে কান টেনে বলে, এই বয়স কত রে তোর? এই বয়সে বিয়ের চিন্তা করছিস? বারান্দা থেকে রুমে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে জিদনি। ড্রেসিং টেবিলের সবকিছু পরিপাটি ভাবে রাখা আছে। এত নিখুঁত পরিকল্পনা। জিদনি মনে মনে হাসে। চোখে কাজল যাওয়া জিদনির খুব পছন্দের, কিন্তু তুর্য বলেছে এখন আর দিবে না। কপালে ছোট্ট একটা টিপ দিল। চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকাচ্ছে। বারান্দায় স্নিগ্ধ বাতাসে চুল শুকাতে পারো না? এত সুন্দর বাতাস থাকতে এয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছ? বারান্দায় চুল খুলে দাঁড়িয়ে থাকবা, বাতাসে চুলগুলো উড়বে আর শুকাবে, একদম পরীর মতো লাগবে তোমায়। জিদনি তুর্যের দিকে তাকিয়ে আছে। ছোট্ট নিঃশ্বাস ফেলে আবার চুপ শুকাতে মন দিল। তুর্য জিদনির হাত থেকে টান দিয়ে হেয়ার ড্রায়ারটা নিয়ে গেল। জিদনি হাঁ করে তাকিয়ে আছে। তুর্য রাগে দাঁত কিরমি করে বলল, আমার কথা না শুনলে আমার সবচেয়ে বেশি রাগ হয়। খারাপ আচরণ করতে বাধ্য করো না প্লিজ। জিদনি কিছুটা ঘাবড়ে গিয়ে চুপ করে থাকে। তুর্য চেঁচিয়ে বলল, চোখে কাজল দাও।
জিদনি কাপা কাপা হাতে চোখে কাজল দিচ্ছে। হালকা করে দিলে কেন? গাঢ় করে গাও। জিদনি নিজের অনিচ্ছা সত্ত্বেও দিল। তুর্য ড্রেসিং টেবিল থেকে একজোড়া কালো ঝুমকা নিয়ে বলে, এই ঝুমকোগুলো কানে দাও। আর তোমার পরনে যে গহনাগুলো ছিল ওগুলো যত্ন করে রেখে দাও, তোমার বাবাকে ফেরত দেবো। জিদনির চোখ দিয়ে জল গড়াচ্ছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে জিদনি। আরে আরে, কাঁদো কেন? কাঁদো নষ্ট হয়ে যাবে তো। তুর্য আবার ধমক দিয়ে বলে। কান্না থামাতে বলেছি। জিদনি চোখ মুছে ঠায় দাঁড়িয়ে থাকে। তুর্য এক মুঠ খাঁজ কাটা কালো চুড়ি নিয়ে জিদনির হাতে দিয়ে বলে, চুড়িগুলো পরো। জিদনির চুড়ি হাতে পড়তে পড়তে বারান্দায় চলে গেল। তুর্য জিদনির পিছনে পিছনে গেল। জিদনি চুলগুলো ছেড়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। রান্না করতে পারো? না, তাহলে রান্না কি করবে? জানি না। তাহলে ফলমূল খেয়ে থাকতে হবে আর কি। কোনো কথা বলছে না। তুর্য বলে, তুমি তো বই পড়তে ভালোবাসো, তাই না? জিদনি মাথা ঝেঁকে উত্তর দিল। হ্যাঁ। বোবা মানুষের মতো মাথা ঝাঁকাও কেন? মুখে কি হয়েছে? জিদনির কাছ থেকে কোনো উত্তর না পেয়ে তুর্য চলে গেল। জিদনি মনে মনে তুর্যের গুষ্টি উদ্ধার করছে। জিদনি পা টিপে টিপে তুর্যের রুমের কাছে গেল। দরজার কাছে থেকে রুমের ভিতরটা উকি দিল। মামি কি করছো? দিগন্তের কথায় চমকে উঠে জিদনি থতমত খেয়ে বলল, না, কিছু না। দিগন্ত হেসে বলল, মামাকে করছো তাই না? জিদনি মুচকি হেসে বলল, হ্যাঁ। মামা তো বাড়ির বাইরে গেছে। তুমি তোমার মামাকে ডেকে আনো, যাও। দিগন্ত খুশি মনে দৌড়াতে দৌড়াতে চলে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমে ঢুকলো জিদনি। পুরো রুম তন্ন করে খুঁজলো, কোথাও ফোন পেল না। দরজার সামনে বারবার উকি দিয়ে দেখছে তুর্য আসছে কিনা। ফোন না পেয়ে হতাশ হয়ে দাঁড়িয়ে আছে জিদনি। জিদনির বাবা মা কিছুতে জিদনির সন্ধান মিলাতে পারেনি, চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। বারান্দায় চুপচাপ বসে আছে জিদনির বাবা। বারান্দায় বসে বাইরের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। লোকটা একদম মন মরা হয়ে গেছে। কারোর সাথে কথা বলে না, বাসা থেকে বের হয় না, এভাবেই বসে থাকে। ঠিকমতো খাওয়া দাওয়া নেই। চশমার ফাঁক দিয়ে মাঝে মাঝে চোখ মুছে আবার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। একটু চেয়ারম্যান বাড়ি যাবা? বিস্ফোরিত দৃষ্টিতে জিদনির মায়ের দিকে তাকালো জিদনির বাবা। জিদনির মা আমতা আমতা করে বলল, দেখো, যে যাই বলুক, আমার মনে হচ্ছে রাহুল চেয়ারম্যানই জিদনিকে তুলে নিয়ে গেছে। জিদনির বাবা চোখ থেকে চশমাটা খুলে ফ্রেমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। অনেকক্ষণ পর গম্ভীর মুখে বলল, তারা যে জিদ্দিকে তুলে নিয়েছে সে প্রমাণ কি আছে আমাদের কাছে? প্রমাণ থাকতে হইবে কেন? ওনাদের আমরা জিজ্ঞেস করে দেখব। জিজ্ঞেস করলে কি তারা বলবে? আমরা বলবো যা হওয়ার হয়েছে। আপনারা এখন আমাদের মেয়ে ফেরত দেন, আমরা তুর্যকে মেয়ে জামাই হিসেবে মেনে নেব। জিদনির বাবা নড়ে চড়ে বসে বলল, জিদ্দির মা, আমি ওই চেয়ারম্যান বেটাকে চিনি। সলার পশমে পশমে শয়তানের বুদ্ধি। জিদ্দি তাদের কাছে থাকলে এত সকালে বলবে না। জিজ্ঞেস করতে দোষ কি? খুদে জিজ্ঞেস করা দরকার কি বলো? অনেক সময় দরকার ছাড়াও আমরা অনেক কাজ করি মনের শান্তির জন্য। এ পর্যায়ে কান্নায় ভেঙে পড়ে জিদনির মা। কাঁদতে কাঁদতে বলে, আমার একটাই তো মেয়ে, আমরা কার কি ক্ষতি করেছি বলো? আমার মেয়েটাকে কেন মানুষ তুলে নিয়ে গেল? কেঁদে আর কি হবে? কেঁদো না। হাট বাজারে যেতে পারি না মানুষের কথার জন্য। সবারই প্রায় একই কথা, মেয়ে পাইছেন? মেয়ে কই গেছে? কোথায় গেছে? এজন্য ঘরে বসে থাকি। চলো না একবার যাই চেয়ারম্যানের বাড়ি। জিদনির বাবা বলে, তিহান কি স্কুলে গেছে? হ্যাঁ গেছে। ছেলেটা স্কুলে গিয়ে শান্তি পায় না মানুষের কথার জন্য। বলতে দাও মানুষকে। বলতে বলতে বিরক্ত হয়ে আর বলবে না। ওসবে কান দিও না। থানা থেকে নোটিশ এসেছে জিদনিদের বাসায়। বরপক্ষ মানহানির মামলা করেছে। তাদেরকে বিয়ের যা যা খরচ হয়েছে দিতে হবে। যা ছেলের সাথে জিদনির বিয়ে হওয়ার কথা, সেই ছেলেও জিদনিকে পছন্দ করে। জিদনির বাসায় বিয়ের প্রস্তাব দিয়েছে। যোগ্য ছেলে, তাই আর না করেনি জিদনির বাবা। জিদনির বাবা হতাশ হয়ে বলে, থানায় যেতে হবে। যাবে না তুমি থানায়? কেন যাবে? আমরা কি মেয়ে লুকিয়ে রেখেছি যে আমাদের নামে মামলা করবে? থানা পুলিশ আমাদের এসব যুক্তি মানবে না। টাকা দিয়ে মামলা লেখাইছে, টাকার গুণ তো গাইবেই। জিদনির মা ভয় জড়ানো কণ্ঠে বলে, ওরা যদি তোমায় থানায় আটকে রাখে? বিপদ যখন আসে তখন চারদিক থেকে আসে। আটকে রাখলে আর কি করার? ওনারা বিয়ের খরচের আদায়ের জন্য এমনটা করেছে। আর বলছে আমরা নাকি জিদনিকে লুকিয়ে রেখেছি ওই ছেলের সাথে বিয়ে দিব না বলে। ভাবছি থানায় যাওয়ার আগে একবার চেয়ারম্যান বাড়ি যাব। সে হয় না বাবা। জিদনির বাবা উদাস মনে বলে, মানুষ কত বেমান। নিজের চোখে দেখে গেল মেয়েটা পাচ্ছি না। সন্তান হারানোর শোক বুঝে না আমার। এমন মানুষের সাথে আত্মীয় না করে ভালো হয়েছে। সূর্য পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। আকাশটা কত কাছে দেখাচ্ছে। চারিদিক তাকালে মনে হয় গাঢ় সবুজ রং ছিটানো। এভাবে জোর করে কি ভালোবাসা পাওয়া সম্ভব? কত বছর ধরে জিদনির পিছনে পড়েছিল, একদিন ভালো করে কথাও পর্যন্ত বলেনি।
সেই মেয়েকে বন্দি করে ভালোবাসা আদায় করা কি আজও সম্ভব? দীর্ঘ নিঃশ্বাস ফেলে তুর্য। মনে মনে ভাবে, যাই হোক, হতাশ হওয়া চলবে না, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। মামা, মামি তোমায় ডাকে। তুর্য কিছুটা চমকে গিয়ে বলে, তোকে না বলছি তোর মামিকে পাহারা দিতে, তুই ওকে বাসায় একা রেখে চলে আসলি কেন? ও যদি পালিয়ে যায়? তুর্য আর এক মুহূর্তে ওখানে না দাঁড়িয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। পুরো রুম খুঁজেও কোনো লাভ হলো না। জিতনি সব গুছিয়ে রাখছে যাতে বোঝা যায় না এখানে কেউ কিছু খুঁজেছে। জিতনির হঠাৎ দেখলো খাটের নিচে জিতনির ফোন। দেখে যেন খুশিতে আত্মহারা হয়ে গেল। তাহলে এই বন্দি অবস্থা থেকে মুক্তি পাওয়া যাবে, বাবা মাকে সবটা জানানো যাবে। জিতনির চোখে মুখে খুশির বহিঃপ্রকাশ। তুর্য এসে পড়বে এইভাবে তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে বাসার ফোন নাম্বারটা ডায়াল করার সময় বুঝতে পারলো ফোনে সিম নেই। নিমিষেই সব আনন্দ উবে গেল। এই মুহূর্তে কষ্ট দুঃখে জিতনি হতাশ হয়ে গেল। খুব রাগ হচ্ছে। ফোনটা ফ্লোরে ছুঁড়ে মারলো, ভেঙে চুরমার হয়ে গেল ফোনটা। হঠাৎ জিতনির মাথায় আসলো পুরো বাসা ফাঁকা, এখনই পালানোর উত্তম সুযোগ। সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে ইচ্ছা করছে না। বাবা মা হয়তো আমার চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। কত মানুষ কত রকম কথা বলছে তাদের। জিতনি নিচে নেমে মেন দরজা দিয়ে উঁকি মেরে দেখলো তুর্য আসছে কিনা। না, কোনো মানুষের চিহ্ন দেখা যাচ্ছে না। জিতনি পা বাড়ালো বাড়ির বাইরে, দ্রুত হাঁটতে লাগলো। জিদনি, কোথায় যাচ্ছ? আতকে উঠে পিছনে ফিরে তাকায় জিতনি। অস্ফুট স্বরে বলে, আপনি? তুর্য হেসে বলে, হ্যাঁ আমি। পালিয়ে যাচ্ছিলে? জিতনি স্বাভাবিক গলায় বলে, পালিয়ে যাব কিভাবে? কিছুই তো চিনি না। পাহাড়ের হাতে পড়ার ইচ্ছে নেই। বাড়িটা সুন্দর তাই দেখছিলাম। আর আমার ক্ষুধা লেগেছে, ভাবছি আপেল খাবো। এক নাগাড়ে কথাগুলো বলছে জিতনি। তুর্য বলল, তুই জেদি চাপা স্বভাবে তা জানি, কিন্তু এত সুন্দর মিথ্যা বলতে পারো তা তো জানা ছিল না। তুমি বাড়ির সামনের দিক থেকে দেখলে আমি আসছি কিনা, আমি যে পিছন দিক থেকে আসবো তা তুমি বুঝতে পারো না? আর আপেল গাছ বাড়ির পিছনে, সামনে না। ভালো ব্যবহার করি তা ভালো লাগে না, তাই না? জিতনি চেঁচিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমার কিছু ভালো লাগে না। আপনাদের বাপ ছেলেকে উচিত শিক্ষা না দেওয়া পর্যন্ত আমার ভালো লাগবে না। তুর্য জিতনির হাত চেপে ধরে বলল, কি শিক্ষা দিবি তুই বল? হাত সরুন আমার। তুর্য জিতনিকে কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে টেনে রুমে নিয়ে যায়। রুমের দরজা বাহির থেকে লক করে দেয়। দিগন্ত তুর্যের পাশে দাঁড়িয়ে আছে। তুর্য দিগন্তের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলে, তোকে কি বলে গেছিলাম? দিগন্ত ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তুর্যের রাগ খুব বাজে জিনিস, একদম আউট অফ কন্ট্রোল। দিগন্ত গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কখন আবার গালে চড় মেরে বসে সেই ভয়। দিগন্ত বলে, মামি তো বললো। দিগন্তের কথা শেষ না হতেই থামিয়ে দেয় তুর্য। বলে, চুপ, একদম চুপ। জিদনি বললো আর তুই লাফাতে লাফাতে আমার কাছে চলে যাবি? তুই কি ফিডার খাস? সরি মামু। তুর্য জানালা দিয়ে উঁকি মেরে জিদনির উদ্দেশ্যে বলল, আর যদি কখনো বাড়ির বাইরে এক পা দিস না, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। জিদনি খাটের উপর উপুর হয়ে শুয়ে কাঁদছে। জিদনির মন খারাপও সহ্য হয় না তুর্যের। কান্না তো দূরে থাক, সব সময় জিদনির হাসি মুখ দেখতে চায়। তুর্য আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে চোখ ছানা বড়া। জিদনি ফোনটা ভেঙে চুরমার করে দিয়েছে। তার মানে জিদনি ফোন খুঁজে পেয়ে দেখে ফোনে সিম নেই, তাই জিদে ভেঙে ফেলেছে। আর বাসায় কেউ নেই, এই সুযোগে পালিয়ে যেত। আজকে যদি জিদনি পালিয়ে যেত কি হতো বল? আমার সব চেষ্টা বৃথা হতো। তুমি মামিকে বাসায় একা রেখে গেলে কেন বলো? আর দরজা তালা না লাগিয়ে গেলে? আরে ভুলে গেছি তালা লাগাতে। তুর্য দিগন্তকে কাছে টেনে নিয়ে বলে, রাগ করছিস বাপ? ধমক দিছি বলে? দিগন্ত গাল ফুলিয়ে বলে, কেউ সাথে রাগ দেখাতে পারো না, তাই আমার সাথে রাগ দেখাচ্ছ। দেখ মামু, যেখানে পুরো এলাকার মানুষ আমায় ভয় পায়, সেখানে ওই মেয়েটার জন্য আমার কত ভোগান্তি পোহাতে হচ্ছে। আমি রাজনীতি, পড়ালেখা, আমার রাজত্ব সব ছেড়ে ওই ছেড়ির পেছনে পড়ে আছি। আর ওইটা কি ভাবটাই না করে রে। তোমার এটা হওয়া উচিত ছিল। তুমি বাইক চালিয়ে গেলে কত মেয়েরা তাকে তাকিয়ে থাকতো। আর এই শয়তান মেয়ে কি বাপ করে? এটাই তো আমাদের ভাগ্যে মামু। দিগন্ত ভ্রু কুচকে বলে, কোনটা? এই যে আমি যারে চাই রে, বিধি সে আমারে চায় না। যে আমারে চাই রে, বিধি তারে ভালো লাগে না। হয়েছে, গান করতে হবে না। তোমার যা বয়স, এই পাহাড়ে পশু পাখি গুলো ভয় পাবে। ওই মিয়া, তুই আমার অপমান করিস না। স্কুলে গান গেয়ে কত পুরস্কার পেয়েছি জানোস তুই? এখন তো বিড়ি সিগারেট খেয়ে ভয়েসের এই অবস্থা হয়েছে। বিড়ি সিগারেট খেলে বয়সে নষ্ট হয়। তোর আব্বার কাছে জিজ্ঞেস করিস। আমার আব্বা তোমার মতো সব খায় না। তোর আব্বা টাকা পাবে কই? আমার বাবা তোমার থেকে বেশি টাকা আছে। হ্যাঁ শোন, কত টাকা আছে রে তোর বাপের? 10,000 টাকা। তুর্য হেসে বলে, মামু, টাকা পয়সার হিসেবে তুই কিন্তু এখনো কাঁচা। এই সাবজেক্ট ফরমালিন দেয়নি এখনো।
তুর্যের যতই মন খারাপ থাকে দিগন্তের কথা শুনলে মনটা ফুরফুরে লাগে। এত কথা বলতে পারে ছেলেটা। ফর্সা গোলগাল চেহারা দিগন্তের, গালগুলো গুলুমুলু টাইপের, একদম তুলতুলে, চুলগুলো ভ্রুর আগ পর্যন্ত একটু ব্রাউন কালার, হাসলে গালে টোল পড়ে, সামনের দাঁতগুলো বাঁকা, থুতনিতে একটা কালো কুচকুচে তিল, চোখগুলো বড় বড় জোড়া ভ্রু। এই ছেলের পিছনে যে বড় হলে মেয়েরা লাইন দিবে সে বিষয়ে সন্দেহ নেই। এখনই নাকি ক্লাসের সব মেয়েরা ওর জন্য পাগল, সবাই ওর সাথে বসতে চায়, ওকে চকলেট কিটক্যাট খাওয়ায়। তুর্যের কাছে বসে বসে আবার এসব গল্প করে দিগন্ত তুর্য হাসতে হাসতে খুন। অনেকক্ষণ বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে ক্লান্ত জিদনি, চোখ ফুলে গেছে। জিদনি বিছানা থেকে উঠে জানালার কাছে গেল। জানালায় ভারী পর্দা টাঙানো, তাই বাইরের কিছুই দেখা যাচ্ছে না। জিদনি জানালার পর্দাটা সরিয়ে গ্রিলে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। মনের ভেতর উকি দিচ্ছে নানান রকম প্রশ্ন। বাবা মা কেমন আছে? টেনশনে হয়তো শেষ হয়ে গেছে। জিদনির ছোট ভাই তিহানের কথা মনে হতেই চোখ থেকে আবার 2 ফোঁটা জল গড়িয়ে পড়ছে। তিহান কত আদুরে গলায় বলেছিল, আপু, তোমার সাথে আমি শ্বশুর বাড়ি যাবো। কতটা নিরুপায় জিদনির তা তো কেউ জানে না। এভাবে কি ভালোবাসা পাওয়া যায়? বরং তিক্ততা বাড়ে। দরজা খোলার শব্দ পেয়ে পিছনে তাকায় জিদনি। সূর্যকে দেখে বিরক্তিকর দৃষ্টিতে তাকায়, গা জ্বলে যায়। অসভ্য মানুষজন। তুমি ফোন ভেঙেছো কেন? আমার বাপের টাকায় কেনা ফোন আমি ভেঙেছি। কেন ভেঙেছি সে জবাব তো আমি আপনাকে দিতে বাধ্য না। জিদনির কথা শুনে চোয়াল শক্ত করে তুর্য বলে, খুব বড় বড় কথা বলতে শিখেছিস তাই না? তোর মতো চিপ মেন্টালির মানুষের সাথে কি বলা উচিত আমার? জিদনির মুখে তুই শুনে হাঁ করে তাকিয়ে থাকে তুর্য। জিদনি ওকে তুই বলবে ভাবতেও পারেনি। তুর্য বিস্ময়ের সুরে বলে, আমায় তুই বললি? তো কি বলা উচিত? কি বলা উচিত জানিস না? যাদের তোর মনুষ্যত্ব নেই তাদের নিয়ে ভাবার সময় নেই। আমার বাবা মায়ের মান সম্মানের কথা তোরা ভেবেছিলি? তুর্য জিদনির মুখ চেপে বলে, চুপ, একদম চুপ। জিদনির ফেস একদম লাল হয়ে গেছে, চোখের রাগের চিহ্ন। দিগন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তুর্যের হাত টেনে ধরে বলল, মামা, মামির মুখ চেপে ধরেছে কেন? চারো, মামির শ্বাস বন্ধ হয়ে যাবে। দিগন্তের ভয়ে চুপসে গেছে। তুর্যের রাগ দেখে কান্না করছে দিগন্ত। জিদনির যদি শ্বাস বন্ধ হয়ে যায়, আর জিদনিটাও বা কেমন, ছাড়ানোর চেষ্টা না করে ঠায় দাঁড়িয়ে আছে। দিগন্ত তুর্যের হাত কামড়ে ধরেছে। তুর্য জিদনির মুখ থেকে হাত সরিয়ে এনে দিগন্তের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে, কি হয়েছে তোর? দিগন্ত ভয়ে ভয়ে বলে, তুমি মামির সাথে এমন করো কেন? আজকারা পেয়ে পেয়েও মাথায় উঠেছে। কি না করেছে ওর জন্য। বেশি বুঝলে পাহাড়িদের হাতে তুলে দেব। ভালো ব্যবহার করি বলে একদম গেছে উনি। যে চোখ রক্তবর্ণ ধারণ করেছে, চোখ দুটো ভেঙে লাল। যেদিন বৃষ্টিতে কোনো ভয় নেই, বোধহয় উচিত রাগ কি আর করছে না। সূর্য আবার বলে উঠল, ওকে আমি ভালোবাসি। এই দুর্বলতার ফ্যামিলি কম কাহিনী করেনি। তুর্য দিগন্তের হাত ধরে টেনে নিয়ে রুমে গেল। মাথায় 2 হাত চেপে তুর্য খাটে বসে আছে। রাগের সময় তুর্য এভাবে মাথায় 2 হাত চেপে বসে থাকে। দিগন্ত তুর্যের পাশে বসে আছে। দিগন্ত জানে এখন তুর্যের সাথে কথা না বলাই ভালো। কিছুক্ষণ পর তুর্য বলে, ওই রুমে লক করে আয়। দিগন্ত তুর্যের কথা মতো রুম লক করতে যায়। রুমের কাছে দৌড়ে দিগন্ত আবার তুর্যের কাছে আসে, হাঁপাতে হাঁপাতে বলে, মামা, রুমের ভিতর থেকে লক করা, জানালা সব আটকানো, ভিতর থেকে সব আসছে কেমন যেন। মামাকে সুইসাইড করার চেষ্টা করছে নাকি? তুর্যের বুকের মাঝে মোচড় দিয়ে উঠে। দৌড়ে জিদনির রুমের কাছে গিয়ে দেখে দরজা ভিতর থেকে আটকানো, এখন আর শব্দ আসছে না। কেমন শব্দ আসে ভেতর থেকে? জানি না, কেমন যেন শব্দ হচ্ছে। তুর্য পা দিয়ে দরজা আঘাত করছে। এত মজবুত দরজা পদঘাতে ভাঙা সম্ভব না। জানালাগুলোও আটকানো। তুর্যের কলিজার পানি শুকিয়ে গেল। জিদনি তো খুব জেদি। সত্যি কি আত্মহত্যা করেছে? বুকের মাঝে কেঁপে উঠছে তুর্যের। তুর্য দরজায় পা দিয়ে আঘাত করছে। ভিতরে কোনো সারা শব্দ নেই। তুর্য সত্যি ঘাবড়ে গেল। জিদনি, দরজা খোল। কি করছিস তুই? কথা কানে যাচ্ছে না? এক শ্বাসে কথাগুলো বলে যাচ্ছে তুর্য। দিশেহারা হয়ে গেছে তুর্য, কি করবে ভেবে পাচ্ছে না। দিগন্ত আটকে গেছে, মুখ একদম শুকিয়ে গেছে। মামা, বারান্দার গাছ বেয়ে ওঠা যাবে? এতক্ষণ মনেই ছিল না তুর্যের বারান্দা দিয়ে উঠা যাবে। তুর্য দৌড়ে নিচে গেল। জিদনি যদি রাগের মাথায় কিছু করে ফেলে। রুমের ভিতর বসে মনে মনে হাসছে জিদনি। আইডিয়াটা কাজে দিয়েছে। এখন পাগলের মতো করছে। মনে মনে প্রচুর আনন্দ পাচ্ছে জিদনি। সবকিছুতে জোর খাটানো, তাই না? জীবন তেজপাতা করে ছাড়বো, বাধ্য হয়ে আমায় দিয়ে আসতে হবে। খাটের এক কোণে বসে আছে জিদনি। বাহির থেকে এখন আর কোনো শব্দ হচ্ছে না। এতক্ষণ তো পায়ের আঘাতে দরজা ভাঙতে চেয়েছে। ব্যাপারটা বুঝতে পারছে না জিদনি। তোর কোথায় গেছে? নাকি বুঝে গেছে, নাকি বোকা বানাচ্ছি? বোঝার তো কথা না। নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জিদনির মাথায়। রুমের সবকিছু ভেঙে চুরে তছনছ। ড্রেসিং টেবিলের আয়নাটা পর্যন্ত ভেঙে ফেলছে।
এসব ভাঙার শব্দ পেয়ে মনে করেছে আত্মহত্যা করেছে জিদনি। পুরো রুমে কাচের টুকরো, আয়না, ফুলদানি, দেওয়ালে টাঙানো ছবি, কারুকাজ সবকিছু রাগের মাথায় ভেঙে পরিশ্রান্ত হয়ে বসে আছে খাটের এক কোণে জিদনি। রাগের সময় জিনিসপত্র ভাঙা ছোটবেলার অভ্যাস। এখন খুব আফসোস হচ্ছে, কত সুন্দর করে সাজানো ছিল রুমটা। ভেঙে ফেলা কি উচিত হয়েছে? সূর্য এসব দেখলে কেমন রিয়েক্ট করবে কে জানি। এই ভেবে একটু একটু ভয় হচ্ছে জিদনি, অথচ রাগের মাথায় কোনো ভয় ছিল না মনে। তখন মৃত্যুকেও তুচ্ছ মনে হয়। বারান্দায় নিচে সূর্য আর দিগন্তের কথার শব্দ পাওয়া যাচ্ছে। বারান্দার কাছে গাছ, তার মানে গাছ পেয়ে বারান্দায় উঠবে উনি। গাছ বাওয়ার অভ্যাস নেই তুর্য। জিদনি চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। জিদনি ঠিক আছে তো? জিদনি যদি সত্যি সত্যি সুইসাইড করে? ভাবতেই পারছে না তুর্য। তুর্য অনেক কষ্ট করে গাছ বেয়ে বারান্দায় উপরে উঠেছে। তুর্যের উপস্থিতি টের পেয়ে ফ্লোরে অজ্ঞানের মতো ভান করে শুয়ে পড়েছে জিদনি। তুর্য এসে যদি সুস্থ স্বাভাবিক দেখে তাহলে জিদনির অবস্থা খারাপ হবে, এটা বুঝতে অসুবিধা হয়নি। তুর্যকেও ছোটবেলা থেকে চিনে, রাগের সময় কোনো সেন্স থাকে না। দিগন্ত গাছ বেয়ে উপরে উঠতে পারেনি, নিচেই দাঁড়িয়ে আছে। তুর্য জিদনিকে ফ্লোরে পড়ে থাকা দেখে কিছুটা স্বস্তি পায়। জিদনি সুইসাইড করেনি, অজ্ঞান হয়ে গেছে। তুর্য জিদনির নাকের কাছে হাত দিয়ে দেখে, নিঃশ্বাস নেয়। হাঁফ ছেড়ে বাঁচল তুর্য। পুরো রুমের অবস্থা দেখে তুর্যের চোখ কপালে উঠে যায়। সম্পূর্ণ রুমে কাচের ছোট ছোট টুকরা। আপাতত জিদনিকে নিয়ে ব্যস্ত, ওদিকে খেয়াল নেই। একটা কাজ ভাঙা তুর্যের পায়ে বিঁধে পা খানিকটা কেটে যায়। জিদনি নিজের বোকামির জন্য রাগ হচ্ছে। ফ্লোরে শুয়ে অজ্ঞান হওয়ার অভিনয় করা একদমই ঠিক হয়নি। খাটে শুয়ে অজ্ঞান হলে ভালো হতো। এখন তো তুর্য ওকে কোলে নিয়ে খাটে শুয়াবে। নিচে বসে চেঁচাচ্ছে দিগন্ত, সেদিকে তুর্যের খেয়াল নেই। সত্যিই ভয় পাচ্ছে দিগন্ত। জিদনির জন্য খুব মায়া ওর, জিদনিকে খুব ভালো লাগে, কিন্তু জিদনি ওকে সহ্যই করতে পারে না। তুর্যের উপর মেজাজ খারাপ হচ্ছে দিগন্তের। দিগন্তের ডাক তুর্যের কানেই যাচ্ছে না। তুর্য কি করবে ভেবে না পেয়ে জিদনিকে পাজা কোলে করে খাটে শুইয়ে দেয়। জিদনি একটু গুলুমুলু টাইপ, দেখে বোঝা যায় না এত ওজন। যথারীতি হাঁপিয়ে গেছে তুর্য। জিদনি এখন কি করবে বুঝতে পারছে না। এত তাড়াতাড়ি যদি উঠে যায় তাহলে তো তুর্য বুঝে যাবে। তুর্য জিদনির কপালে হাত দেয়, গা জ্বলে যাচ্ছে জিদনি। কি একটা বিশ্রী অবস্থা। জিদনি চোখ মেলে হকচকিয়ে উঠে বসলো। এমন ভাব করছে মনে হচ্ছে সত্যিই অজ্ঞান হয়ে গেছিল। আর একটু অজ্ঞান হয়ে থাকলে তুর্য কি করতো কে জানে। তুর্যের দিকে তাকিয়ে বুঝতে পারলো তেমন রেগে নেই। তুর্য বলে, এমন পাগলামি করলে কেন? পৈশাচিক আনন্দ পাচ্ছে জিদনি, আনন্দ হজম করছে বসে বসে। জিদনির কাছ থেকে কোনো উত্তর না পেয়ে তুর্য আবারও বলে, কথা বলো না কে? যতই পাগলামি করো তোমার এখানেই থাকতে হবে। জিদনি ইনোসেন্ট ভাব নিয়ে বলল, কি করেছি আমি? তুমি তুমি কিছু করোনি, সব আমি তাই না? হুম আবার হুম বলে। হুম রুমের অবস্থা এমন করছো কেন? এমনি। এমনি মানে? এগুলো ভেঙেছো কেন? জরিমানা দেবে কে? কেঁদে দেয় জিদনি। অনুযোগের কণ্ঠে বলে, সামান্য কয়েকটা জিনিসপত্রের জন্য আমার সাথে এমন ব্যবহার করছেন? ও আল্লাহ বেড়েছে দেখছি, মতলব কি? কিছু না। তুর্য চেঁচিয়ে বলে, কিছু না, এসব কি? হ্যাঁ। জিদনি গাল ফুলিয়ে বলল, জানি না। তুর্য ভেবে পাচ্ছে না হলোটা কি, পেতনির আসর লেগেছে নাকি। তুর্য বলে, এগুলো ভাঙা কি ঠিক হয়েছে? জিদনি চোখ কসলাতে কসলাতে বলে, এই আপনার ভালোবাসা? সামান্য এগুলোর জন্য আমায় কথা শোনাচ্ছেন? কি ঢঙের কথাগুলো বলছে। এগুলোর পিছনে বদ মতলব আছে বুঝতে বাকি নেই তুর্যের। এই মেয়ে যে কত ডেঞ্জারাস ভালো করে জানে তুর্য। ঢং রাখো তো, রুম পরিষ্কার করো। জিদনি কান্নার শব্দ আরো বাড়িয়ে দিল। কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ, তুমি দেখো আমার সাথে কি খারাপ বিহেভ করছে। আল্লাহ তোমার কাছে বিচার, এমন স্বামী আর কাউকে দিও না। ভ্যাবা চেকা খেয়ে যায় তুর্য। মনে মনে বলে, হায় রে অবলা নারী, শয়তানের হাড্ডি। বকছেন আমায়? না না, তোমায় বকতে পারি, তোমায় বোঝা দেয়। আমার খুব ক্ষুধা পেয়েছে, কয়টা খেতে দিন। আজব, আমি তোমায় খেতে না করেছি? রুমে এনে দিন না, আমার খুব কষ্ট হচ্ছে, হেঁটে যেতে পারবো না। তুর্যের খুব মায়া হচ্ছে, কিভাবে অসহায়ের মতো কথাগুলো বলছে জিদনি। তুর্য বলে, সেন্সলেস হয়েছো কিভাবে তুমি? তোমার কিছু হয়ে গেলে আমি কি করতাম বলো তো? ঠিক মতো খেতে দেন না, তাই তো এই অবস্থা। তুর্য ভ্রু কুচকে বলে, কি আমি তোমায় খেতে দিই না? জিদনি মাথা ঝেঁকে বলে, না। আই ওকে জিদনি, আই এম ফুললি ওকে। কথাগুলো বিদঘুটো লাগছে তোমার। খেতে না দিলে এমনই হয়। আরে আমি তোমায় কবে খেতে দিলাম না? কখনোই দেন না। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। আর খাট থেকে নেবো না, পা কেটে যাবে। তুর্য খাবার আনতে গেল। মনে মনে হাসছে জিদনি। একেই বলে ইমোশনাল ব্ল্যাকমেল। যেমন কুকুর তেমন মুগুর। তুর্য খাবার নিয়ে রুমে আসলো। জিদনি আধশোয়া অবস্থায় আছে খাটে। জিদনি, শরীর খারাপ লাগে তোমার?
খুব। তুর্য উদ্গ্রীব হয়ে বলল, কেন, কি হয়েছে? আমার মেজাজ খারাপ হলে আমি অজ্ঞান হয়ে যাই। একদম ডাহামিসা কথা। তুর্য আদুরে গলায় বলে, খাইয়ে দেবো? এত খাইয়ে দিতে ইচ্ছে হয় কেন? রুম পরিষ্কার করেন। তুর্য বাধ্য ছেলের মতো তাই করলো। জিদনির শরীর খারাপ লাগে ওকে দিয়ে রুম পরিষ্কার করার